হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখো তো তোমরা সবাই জানো এতদিন ধরে এনটিপিসি পরীক্ষা চলছিল, কিন্তু বর্তমানে এনটিপিসি পরীক্ষা প্রায় শেষের দিকে, অর্থাৎ আর 2 থেকে 1 দিন পরীক্ষা হবে, অর্থাৎ 21 তারিখ হবে আর 22 তারিখ পরীক্ষা হবে। আর আজকে হচ্ছে 20 তারিখ। 20 তারিখের ফার্স্ট শিফটে যেসব কোশ্চেনগুলো এসেছিলো, জিকে থেকে বলো, জিআই থেকে বলো, বা অন্যান্য যেসব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলো, সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে অ্যানালাইসিস করছি। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, কারণ এই অ্যানালাইসিসের ভিডিও তোমাদের ব্যাপকভাবে কাজে লাগবে। কেননা দেখো, আমি আগে যেসব অ্যানালাইসিস ভিডিওগুলো করেছি সেখান থেকে হুবহু একদম একটা অক্ষরও চেঞ্জ হয়নি, সেই হুবহু কোশ্চেন কিন্তু পরবর্তী শিফটে রিপিট হয়েছে। তাই এখনও সময় আছে, যারা 21 তারিখ আর 22 তারিখ পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু অ্যানালাইসিস ভিডিও অবশ্যই দেখে যাও। আর তোমরা এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেখো আমাদের ভিডিও সেকশানে দেওয়া আছে, অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়ে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি আমাদের টেলিগ্রামের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে, যেখানে তুমি সম্পূর্ণ ফ্রিভাবে এই পিডিএফগুলো নিয়ে তুমি স্টাডি করতে পারো। দেখো, আজকে প্রথমে একটা প্রশ্ন ছিল, যেটা ভূগোল থেকে জিকের মধ্যে আসা প্রশ্ন। ড্যাশ এক ধরনের অর্ধচন্দ্রাকৃতি বালির টিলা যা মরুভূমিতে তৈরি হয় এবং যেখানে বাতাসের দিক খুব স্থির থাকে, অর্থাৎ বাতাসের দিক সেখানে পরিবর্তন খুব একটা হয় না। এটার সঠিক উত্তর হবে বারখান। দেখো, তোমাদেরকে বলে দেয়, বারখান কিন্তু হয় অর্ধচন্দ্রাকৃতি, অর্থাৎ যারা ভূগোল পড়েছো বা ভূগোল নিয়ে পড়েছো বা কোনো সময় দেখে থাকো, তো বারখান হয় অনেকটা এরকম টাইপের, ঠিক আছে, এরকম যেটাকে গরু সিংয়ের মতো দেখতে লাগে। একদিক থেকে বাতাসের ক্রিয়া দ্বারা বারখান উৎপন্ন হয়। দেখো, মরুভূমিতে যখন একদিক থেকে আসা অবিরাম বাতাস প্রচুর পরিমাণে বালি বয়ে নিয়ে আসে, তখন এগুলি কিন্তু তৈরি হয়। বাতাসের দিক পরিবর্তন এবং বালির পরিমাণের ওপর বালিয়ারির যে আকৃতি সেটা নির্ধারণ করে। বারখান একটি অর্ধচন্দ্রাকৃতি বালির টিলা। এই বারখান শব্দটি প্রথম ব্যবহার করে 1881 সালে রাশিয়ান প্রকৃতিবিদ আলেকজান্ডার জন হিডেনডর্ফ দ্বারা। এটা কিন্তু প্রথম তিনি শব্দটা ব্যবহার করেছিলেন। দেখো, বারখানদের প্রতিশব্দ হিসেবে লেখা হয় বারখান। এই অর্ধচন্দ্রাকৃতি বালির টিলা যা এক পাশ থেকে অবিরাম বাতাস প্রবাহিত হওয়ার ফলে তৈরি হয়, সেটা বারখানের উত্তল দিকটি বাতাসের দিকে মুখ করে থাকে। আর ভারতে কিন্তু এগুলো দেখা যায় রাজস্থানের থর মরুভূমিতে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা কিন্তু ইতিহাস থেকে আসা একটা প্রশ্ন। দেখো, ধম্ম শিক্ষার জন্য অশোক কোন কর্মকর্তাদের নিযুক্ত করেছিলেন? উত্তর হয়ে গেল ধম্ম মহাপাত্র। দেখো, অশোক ধম্ম মহাপাত্র নামে কর্মকর্তা নিযুক্ত করেছিলেন, যারা মানুষকে ধর্ম সম্পর্কে শিক্ষা দিতেন। এছাড়াও তিনি পাথর ও স্তম্ভের উপর তার ধর্ম খোদাই করেছিলেন এবং তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যে যারা নিজেরা এটি পড়তে পারে না তাদের কাছে এই বার্তাটি যেন তারা পড়ে শোনায়। তিনি ধর্ম নিয়ে আলোচনা করার জন্য সিরিয়া, মিশর, গ্রিস এবং শ্রীলঙ্কাতে তার দূত প্রেরণ করেছিল। এটা আমরা সবাই জানি যে শ্রীলঙ্কাতে তার কিন্তু যে সংঘমিত্রা তার মেয়ের নাম, এবং তার একটা ছেলে ছিল, তাকেও কিন্তু পাঠিয়েছিল শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল মহানগর শহর কোনটা? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে গেছে। দেখো, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই। 2011 সালে আদমশুমারি অনুসারে মুম্বাই শহরের জনসংখ্যা ছিল 1,42,42,373, যা এই মুম্বাই শহরটিকে ভারতের সবচেয়ে বেশি জনবহুল শহর করে তুলেছে। 2011 সালে আদম অনুসারে 98,916 জন জনসংখ্যা নিয়ে পাঞ্জাবের কাপুরথালা ভারতের সবচেয়ে কম জনবহুল শহর। তাহলে এখানে পেলাম মুম্বাই হচ্ছে সবথেকে বেশি জনসংখ্যা, 1,42,42,373টা, আর পাঞ্জাবের কাপুরথালা হচ্ছে সবথেকে কম, 98,916টা। এরপরেই রয়েছে বাঁশওয়ারা, যেটা 99,969 জন, এবং নাগাদ রয়েছে 1,39,00,000 জন। এইভাবে কিন্তু কম শহর। এটা যেমন হাইয়েস্ট পপুলেশন এসছে, তোমাকে লোয়েস্ট পপুলেশন আসতে পারে, যেটা হয়ে যাবে পাঞ্জাবের কাপুরথালা। পরের প্রশ্ন দেখো, নিচের কোন মাটিতে অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইডের পরিমাণ সবথেকে বেশি থাকে? উত্তর হয়ে গেল পেডালফার মাটি। দেখো, পেডালফার মাটিতে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইড পাওয়া যায়, যা এটিকে এক ধরনের জোনাল মাটি হিসেবে স্বীকৃতি দেয়, যেখানে মাটি গঠনের প্রক্রিয়ার সময় সিলিকার তুলনায় সেরি অক্সাইডের পরিমাণ খুব বেশি থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? তো
তো এটার জন্য সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি পারে লোকসভাকে ভেঙে দিতে। দেখো কিভাবে, রাষ্ট্রপতি সংবিধানের 85 নম্বরের 2 খ অনুচ্ছেদ অনুসারে ভারতের রাষ্ট্রপতির লোকসভাকে ভেঙে দেওয়ার একটা চূড়ান্ত ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। দেখো, লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইচ্ছা করলে এটি তার আগেই ভেঙে যেতে পারে। লোকসভা দুটি উপায়ে ভেঙে যেতে পারে। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো 1896 সালে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটার জন্য সঠিক উত্তর হবে রহিমতুল্লাহ সাহানি। তারপরে দেখে নাও আরও কয়েকটা। 1896 হয় কলকাতা অধিবেশন, এটা রহিমতুল্লাহ সাহানি ছিলেন। এটাই সময়তেই কিন্তু বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কংগ্রেসের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন তোমরা দেখে রাখো। প্রথম অধিবেশন যদি বলে তাহলে 1885 সালে হয়েছিল, সেটা হয়েছিল বোম্বেতে। সেটার সভাপতি বা চেয়ারম্যান ছিলেন WC ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি নামে আমি যাকে চিনি। এর মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেসে কিন্তু গঠিত হয় প্রথম, অর্থাৎ 1885 সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বেতে। দ্বিতীয় অধিবেশন দেখো পরের বছরই অর্থাৎ 1886 সালে হয়, যেটা কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। এর চেয়ারম্যান ছিল বা সভাপতি ছিল দাদাভাই নৌরাজি। তারপরে 3 নম্বর অধিবেশনটা দেখো তার পরের বছর অর্থাৎ 1887 সালে হয় এবং সেটা মাদ্রাজে হয় এবং সভাপতি ছিলেন যে রাষ্ট্রপতি সৈয়দ বয়দব তৈয়বজি, যিনি প্রথম মুসলিম রাষ্ট্রপতিও কিন্তু হয়েছিলেন। পরবর্তীতে দেখো চতুর্থ অর্থাৎ তারপরে বছর 1888 খ্রিস্টাব্দে এটা হয়েছিল এলাহাবাদে এবং এটার যে সভাপতি ছিলেন তিনিও রাষ্ট্রপতি জর্জ উইল, প্রথম ইংরেজ রাষ্ট্রপতি হয়েছিল। পরবর্তী দেখো ইম্পর্টেন্ট একটা, 1905 সালে বেনারস যে অধিবেশন হয় এখানে সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এটা ইম্পর্টেন্ট এই জন্যই কারণ সরকারের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এই বেনারস অধিবেশনেই। পরীক্ষাতে প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে যে স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল কোন অধিবেশনে, তখন হয়ে যাবে 1905 বেনারসের অধিবেশনে। পরবর্তী দেখো একটা ইম্পর্টেন্ট একটা অধিবেশন যেটা হচ্ছে 1906 সালে, যেটা হয়েছিল কলকাতাতে। এটার জন্য সভাপতি করেছিল হচ্ছে দাদাভাই নৌরাজি। এটাও ইম্পর্টেন্ট কারণ হচ্ছে স্বরাজ অর্থাৎ স্বশাসন, বয়কট আন্দোলন, স্বদেশী এবং জাতীয় শিক্ষা, এই 4টি প্রস্তাব গৃহীত করা হয়েছিল এখানেই। স্বরাজ, বয়কট আন্দোলন, স্বদেশী এবং জাতীয় শিক্ষা। তারপরে বছর দেখো 1907 সালে সুরাট, এটাও ইম্পর্টেন্ট কেননা দেখো এই সময় কিন্তু তোমার সভাপতি করেছিল রাসবিহারী ঘোষ। কংগ্রেসে বিভক্তি হয়েছিল এই সময়তে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ মধ্যপন্থী আর চরমপন্থী, অর্থাৎ নরমপন্থী আর চরমপন্থী কিন্তু ভাগ হয়ে গিয়েছিল 1907 সালে। 1907 সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনটি সুরাটে অনুষ্ঠিত হয়েছিল, যেটা 1907 সালে সুরাট অধিবেশন নামে পরিচিত। এটা হয়ে গেল বিচ্ছেদ হয়েছিল চরমপন্থী এবং নরমপন্থী, এই দুই দলে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু বিভক্তি বা বিভাজন হয়েছিল। তারপরে একটা দেখো 1916 সালে লখনৌ যে অধিবেশনটা হয়েছিল সেটাও ইম্পর্টেন্ট কেন AACS মজুমদার কংগ্রেসের দুটি অংশ যেমন মধ্যপন্থী বা চরমপন্থী মানে অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী আবার কিন্তু মিলন ঘটে, এই জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে 1906 হচ্ছে তোমার 1907 হচ্ছে বিচ্ছেদ ঘটেছিল এবং 1916তে গিয়ে সেটা আবার তারা এক হয়ে যায়। তারপরে দেখো 1917 সভাপতি ছিলেন এটা অ্যানি বেসান্ত, যেটা কংগ্রেসের প্রথম কোনো মহিলা সভাপতিত্ব করেন, এই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট 1917। তারপরে দেখো 1924 যেটা হয়েছিল বেলগাঁওয়ে, এটা সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী। এটাই ছিল একমাত্র অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী কিন্তু সভাপতিত্ব করেছিলেন। দেখো এই যে প্রশ্নগুলো দেখেছি CRPF এর বর্তমান মহাপরিচালক কে বা DG কে, এইসব প্রশ্ন কিন্তু আমি অলরেডি করিয়ে রেখেছি, আমি ক্লাস হিসাবেও করিয়ে রেখেছি অথবা তোমার অ্যানালাইসিস হিসাবেও করে রেখেছি, তোমরা যদি দেখে যাও। এই যে আজকে যারা হয়তো গেছিলে সে যদি দেখে যাও সে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। এই 1 নম্বর একদম হুবহু এই কয়েকটা ক্লাস করলেই সে 1 নম্বর পেয়ে যাচ্ছে। কি একটা ব্যাপার বলো, তুমি যদি অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে যেতে তাহলে কিন্তু তুমি এরকম 1 নম্বর 2 নম্বর পেয়ে যেতে, এটা হচ্ছে ব্যাপার। তো CRPF এর বর্তমান মহাপরিচালকের নাম হচ্ছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। দেখো CRPF এর বর্তমান ইন্সপেক্টর জেনারেল হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, যিনি 30 নভেম্বর 2027 পর্যন্ত এই টার্মে কিন্তু থাকবেন। পরবর্তী প্রশ্ন দেখো 26শে জানুয়ারি 2025 এটার থিম কী ছিল? 26শে জানুয়ারি আমরা সবাই জানি প্রজাতন্ত্র দিবস। 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ। এটি ভারতের সমৃদ্ধ ও ঐতিহ্য এবং উন্নয়নের একটি প্রতীক। পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের 315 নম্বর অনুচ্ছেদ কী নিয়ে আলোচনা করে? এটা হলো UPSC আর SPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আর স্টেট পাবলিক সার্ভিস কমিশন। এটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের সাথে সম্পর্কিত। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন এবং ইউনিয়নের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে।
এছাড়াও 2 বা ততোধিক রাজ্যে ইচ্ছা করলেও একটি যৌথ পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে পারে। অর্থাৎ প্রত্যেক রাজ্যকে একটা করে নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন রাখতে হবে, অথবা কোনো রাজ্য যদি মনে করে আমি কোনো অন্য একটা রাজ্যের সাথে মিলিতভাবে দু রাজ্য মিলে যদি আমরা একটা পাবলিক সার্ভিস কমিশন করি সেক্ষেত্রেও হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বন্দরটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত নয়? তো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত প্রধান 6টা বন্দর রয়েছে। দেখো, কান্ডালা বন্দর, মুম্বাই বন্দর, নবসেবা বন্দর, নিউ ম্যাঙ্গালোর বন্দর, কোচি বন্দর এবং রয়েছে একটা মুরমাগাঁও বন্দর। দেখো এখানে তোমরা ভারতের ম্যাপটা লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো গুজরাটের কাছে রয়েছে কান্ডালা বন্দর, তারপরে মুম্বাই রয়েছে জওহরলাল পণ্ডিত যেটা বলে, যেটা নাম চেঞ্জ হয়েছে এখন, সেটাও আছে, মুরমাগাঁও আছে, এখানে নিউ ম্যাঙ্গালোর আছে, কোচি আছে। তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, এই রয়েছে পশ্চিম ভারত। এটা হচ্ছে ভারতের পশ্চিম দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে পশ্চিম দিকে অবস্থিত নয় এমন কোন বন্দরটি? তাহলে এই কয়েকটার মধ্যে যে কোনো 3টে ছিল, আর তার মধ্যে যে কোনো একটা এখানে ছিল। ঠিক আছে, অপশানটা আমি পাইনি। দেখো এর মধ্যে থাকতে পারে কি, কলকাতা, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, এন্নোর, চেন্নাই, তুতিকোরিন, এই সবগুলোর মধ্যে যে কোনো একটা ছিল, তার সঙ্গে এই 3টে ছিল, যেটা এগুলোর মধ্যে থেকে ছিল সেটাই কিন্তু এটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নাও, এখানে কয়েকটা আছে, ঠিক আছে, এখানে কয়েকটা আছে আর এখানে কয়েকটা আছে, তোমরা কিন্তু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধ্রপ্রদেশের কোন জেলায় অবস্থিত একটি গ্রামের নাম অনুসারে কুচিপুড়ির নৃত্যশৈলীর নামকরণ করা হয়েছে? দেখো অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার নাম অনুসারে হয়েছে। কুচিপুড়ি ভারতের 8টি প্রধান ধ্রুপদী অর্থাৎ ক্লাসিক্যাল ডান্সের মধ্যে একটি, এবং অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচিপুড়ি গ্রামের নাম অনুসারে এর কিন্তু নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে দেশটি সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত এবং ভারতের সাথে সীমানা ভাগ করে নাই সেটা হলো নেপাল। দেখো স্থলবেষ্টিত দেশ, সমুদ্রের সাথে কোনো যোগাযোগ নেই, ভারতের সীমান্তবর্তী, উত্তরের ভারতের সঙ্গে যেমন উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমের সাথে কিন্তু নেপালের সংযোগ রয়েছে। নেপালের কোনো সামুদ্রিক সীমা নেই। তোমরা যদি এই ম্যাপটা একটু দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এই জায়গাটা হচ্ছে নেপাল, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে নেপাল, সরাসরি সমুদ্রের সাথে কোনো যোগাযোগ নেই, এইটুকুটা বাংলাদেশ। এদিকে হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, তারপরে সিকিম, সবার সাথে কানেক্টেড রয়েছে, ল্যান্ডলক কান্ট্রি যেটাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো, কি হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? তো গোবিন্দ বল্লভ পন্ত ছিলেন একজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলা ভুল হবে, কারণ তিনি ছিলেন উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী। পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত, যিনি বা জিবি নামেও পরিচিত ছিলেন, একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং প্রবীণ ভারতীয় রাজনীতিবিদ। তিনি ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী এবং ভারতের চতুর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। 1957 সালে তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। বর্তমানে উত্তরপ্রদেশে এই নামে অর্থাৎ গোবিন্দ বল্লভ পন্ত নামে কিন্তু একটা জলাধার রয়েছে।